বিরক্তির সাথে রাগ মিলিয়ে বাজে একটা অনুভূতি হচ্ছে ওয়াসনাথের। বেশ রেগেই চোখ খুলেছে সে। কলিং বেলও খুব বাজেভাবেই বেজে চলেছে, কেউ খুলছেও না। সবাই যে কই এটাই বুঝতে পারছে না ওয়াসনাথ। তাকে আজ কিছুতেই ঘুমাতে দেবে না, এটাই যেন সবার পরিকল্পনা। চুপসারে মুখ দিয়ে ওয়াসনাথ বিছানায় উঠে বসে। অলস লাগছে খুব, তবুও নিজেকে টেনে তুলে রুমের বাইরে আসে সে। সামনের রুমেই মেইন দরজা। হাই তুলতে তুলতে এলোমেলো শরীরে ওয়াসনাথ দরজাটা খুলে দেয়। ঘুমের ঝোঁকে সে ঢুকে পড়েছে যেন। দরজা খুলে কে এসেছে না দেখেই সরে যেতে চায় ওয়াসনাথ। তার জীবন যেন আজ ঘুম। এই ঘুমের জন্য আজই সব করতে পারে। গলার কাছে চুলগুলো সরিয়ে নিয়ে সামনে হাঁটা দেয় ওয়াসনাথ। ঠিক সেই সময় হঠাৎ কেউ জাপটে ধরে তাকে। প্রথমে প্রচণ্ড ভয়ে ওয়াসনাথ অবাক হয়ে চোখ খুলে তাকায়। সামনের মানুষগুলোকে দেখে ঘুম যেন দৌড়ে পালালো। চমকের সাথে ওয়াসনাথ অবাকও হলো। ঘুম ভুলে ওয়াসনাথ দ্রুত বলল, ফুপি তোমরা? ওয়াসনাথের ফুপি দরজার সামনে দাঁড়িয়ে আছে, যে ওয়াসনাথকে জড়িয়ে আছে। সে হচ্ছে তার মেয়ে লামিয়া। লাল লাল দাঁতে হেসে ফেলল ওয়াসনাথের ফুপি। ঠোঁট বাঁকিয়ে বাঁকিয়ে বলল, আরে মরা মানুষ কেমনে জীবিত হয় দেখতে আইলাম। কথাটা শুনেই ওয়াসনাথ বিরক্তিতে মুখ কোঁচকাল। নাকটা কিঞ্চিত উঁচিয়ে প্রত্যুত্তরে ওয়াসনাথ বলল, ফুপি ভেতরে এসো। আর প্লিজ আম্মুর সামনে এসব কথা বলবে না, আমার সামনেও না। আমি এসব পছন্দও করি না। ওয়াসনাথের ফুপি মুখটা আরও বাঁকিয়ে নিল। লামিয়া হেসে হেসে ওয়াসনাথের গায়ে ঢলে পড়ছে। ওয়াসনাথ একটু নড়ে চড়তে যাচ্ছে, কিন্তু কিছু বলছে না। লামিয়া নিজের বড় ব্যাগটা নিয়ে এসে বলল, মামি বেঁচে আছে শুনেই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তুই তো দেখিসনি, মা দেখেছে। কত পানি দিতে হয়েছে মাথায়, আল্লাহ আল্লাহ। আমি তো মনে করছি ভূত টুত হইব। লামিয়া রুমের ভিতরে চলে গেছে। ওয়াসনাথ বেশ আড়ষ্ট মুখে দাঁড়িয়ে আছে। তার এই ফুপি খুব একটা সুবিধার মানুষ না। উঠতে বসতে ঠ্যাস দিয়ে কথা বলে, যা তার একদম ভালো লাগে না। ঘুমটা তো আর হলোই না, সাথে বিরক্তিও যোগ হয়েছে। তবুও ওয়াসনাথ নিজের রুমে চলে যায়। বিছানায় আবার ধপ করে শুয়ে পড়ে। ঠিক সেই সময়ে আবার বেসুরা কলিং বেলটা বেজে উঠেছে। ওয়াসনাথের অবস্থা খুবই খারাপ। রেগে মেগে আগুন হয়ে ওয়াসনাথ রুমের দরজা খুলে দেয়। দরজা খুলতেই আবারও কেউ তাকে জড়িয়ে নিয়েছে, আর সে হচ্ছে রিমি। রিমিকে দেখে ওয়াসনাথের মন কিছুটা হলেও ভালো হলো, তবে রিমির প্রতিও আজ সে বিরক্ত। সবাই আজ ওয়াসনাথের ঘুমের পিছনে কেন পড়লো কে জানে। সবচাইতে বড় কথা, ওয়াসনাথের আজকের দিন খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না। সকাল থেকেই আজে বাজে ঘটনা শুরু হয়েছে বলে কথা। অরিত্রাণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম ঠিক করছিল। তখনই তার চোখটা ঘুরে ঘুরে বাদামি পেটেকে আটকা পড়ে। বেশ অনেক দিন আগে ওয়াসনাথের দেওয়া প্যাকেটের দিকে চোখ পড়ে তার। অরিত্রাণ তো ভুলেই গেছে প্যাকেটের কথা। সে এতটাই বিজি ছিল, কিন্তু কাল পর্যন্ত ওয়াসনাথকে দেখার একটা বাহানা তার কাছে ছিল, আর তা হচ্ছে হসপিটাল। কালই বাড়ি নিয়ে যাওয়া হয়েছে ওয়াসনাথের মাকে। এদিকে আজ ওয়াসনাথ ভার্সিটিতেও যাবে না, দেখা হওয়ার সুযোগই নেই। এইদিকে এই মেয়েকে না দেখলে তার যে কি হয় সে নিজেও জানে না। বড্ড বেহায়া বলে হয়ে পড়েছে সে, তার মনে হয়। এত বেশি প্রেমে কবে যে পড়ল সে নিজেই জানে না। কয়েক কদম পিছিয়ে অরিত্রাণ প্যাকেট হাতে নেয়। রিমন ব্যস্ত পায়ে হেঁটে এসেছে অরিত্রাণের রুমে। পাশে লেগে দাঁড়িয়ে ভ্রুকুচকে বলল, এটা কি? কৌতূহলী গলায় অরিত্রাণ বলল, আমি নিজেই জানি না। জানোস না মানে কি? তোর হাতেই তো পকেট। ওয়াসেনা দিয়েছে, খুলে দেখা হয়নি। প্যাকেট খুলে অরিত্রাণ অবাক হয়ে গেল। সাদা কিছু একটা দেখেই দেখা যাচ্ছে। কি হতে পারে ভাবতে ভাবতে কিছু সময় পার করে দিয়েছে অরিত্রাণ। রিমন বেশ উৎফুল্ল হয়ে তাকিয়ে আছে। সাদা পাঞ্জাবির উপরে লাল কাজ। অরিত্রাণ চমকে তাকিয়ে আছে পাঞ্জাবির দিকে। রিমনও ও করে চেঁচিয়ে ওঠে। এতে অরিত্রাণের মুখ গম্ভীর হয়। হাসি থামিয়ে রিমন বিছানায় বসে পড়ে। অরিত্রাণ পাঞ্জাবি খুলে দেখে, ভাঁজ খুলতেই হলুদ কাগজ গড়িয়ে পড়ে পাঞ্জাবির ভেতর থেকে। ছোট ছোট চোখে অরিত্রাণ সেই কাগজের দিকে তাকায়। বেশ সুন্দর করে যত্ন নিয়ে ভাঁজ করেছে সেই চিরকুট। অরিত্রাণ যেন এক পলকেই বুঝতে পারছে রিমনের সব কিছুতেই আগ্রহ বেশি। সেই লাফিয়ে আগে হাত বাড়ায়, কিন্তু অরিত্রাণ সেই হাত থেকে ছিনিয়ে নেয় চিরকুট।
রাগী দৃষ্টি নিক্ষেপ করে রিমনের দিকে। রিমন জোরপূর্বক হেসে নিজেকে অরিত্রাণের কড়া চোখের আড়াল করে। হাতের লম্বা আঙ্গুলের ভাঁজে চিরকুট রেখে অরিত্রাণ সেই পাঞ্জাবিটা দেখে। না দেখেই যেন সে বুঝতে পেরেছে কত যত্ন দিয়ে তৈরি করা হয়েছে এই পাঞ্জাবিটা। ওয়াসিনাথের হাতে সূর্য ফুটেছে হয়তো। অরিত্রাণের বুকে ব্যথা হয়, কেমন যেন অদেখা অনুভূতিতে ব্যথিত হয় হৃৎপিণ্ড। হাত দিয়ে ছুঁয়ে দেয় লাল কাগজে। কাঁপে তার বুকের বাঁ পাশ। নিজের এমন অনুভূতি অনুভব করে অরিত্রাণ ঠোঁট কামড়েই হাসে। পাঞ্জাবি এক হাতের ভাঁজে রেখেই চিরকুটের ভাঁজ খোলে। হলুদ চিরকুটের ভাঁজ খুলেছে খুব যত্নে। রিমন এতে বিরক্ত হলো। এত আস্তে খোলার কি আছে, যেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। চিরকুটের ভাঁজ কালো কালিতে লেখা, পাঞ্জাবি পরলে আপনাকে দারুণ লাগে। আপনি যখন হাত গুটিয়ে ভাঁজ করে রাখেন তখন আপনার ফর্সা হাতের কালো হালকা সোনালি লোমগুলো নিখুঁত ভঙ্গিতে লেপ্টে থাকে। তখন আপনার হাতগুলোকে রূপবতী খেতাব দিতে ইচ্ছে হয়। সব কথা মিলিয়ে গুছিয়ে আপনাকে পাঞ্জাবিতে খুবই অসাধারণ সুন্দর লাগে। এটা আপনার ইতি। চিরকুটে ইতি হিসেবে আর কিছুই লেখা হলো না। রিমন গলা উঁচিয়ে বলল, ইতি ওয়াসেনাথ লেখা উচিত ছিল, বা তোমার জান। চোখ রাঙিয়ে পাশে তাকায় অরিত্রাণ কঠিন মুখে। রিমনের দিকে তাকাতেই ভীতু হয় রিমন। লাফিয়ে সরে দাঁড়ায়, একটুখানি হাসার চেষ্টা করে বলে, সব পড়িনি, শুধু ইতিটাই পড়েছি। গেট লস্ট রিমন। অরিত্রাণের কণ্ঠে রাগ। দ্রুত পা বাড়িয়ে রুম ত্যাগ করে। শেষ পা বাড়ানোর আগেই অরিত্রাণ হাঁক লাগিয়ে ডাক দেয়, রিমন, রিমন পিছন ফিরে তাকায়। অরিত্রাণ ব্যস্ত গলায় বলল, চল আজ তোর বিয়ের শপিং করতে যাব। রিমন যেন আকাশ থেকে পড়ল। মুখের ভাবটা ভারী অদ্ভুত করে বলল, আমার বিয়ের শপিং তো আগেই করা শেষ, তোকে না বলেছি আগের সপ্তাহে। অরিত্রাণ কিছু মুহূর্ত চুপ থেকে বলল, তো কি হয়েছে, আবার করবি? চল। কি বলস ভাই, আমার লাখ লাখ টাকা খরচ হয়ে গেছে এই শপিং টপিং করতে করতে। বাপরে বাপ, মাইয়াগো পুরো একটা শপিং মল দিলেও কি বলবে জানোস? জানু, আমার আরও 3টে শপিং মল চাই। আল্লাহ আল্লাহ, কি যে প্যারা। তুই একবার যা নিজের জনকে নিয়ে, তারপর বুঝবি। তখন মনে হবে অরিত্রাণের বিলিয়ন বিলিয়ন টাকাও কম, আরও লাগবে। আমারে দিয়া কি যে খাটাইছে, তোরে কি বলবো, তুই তো শুনতেই চাস না। একবার শুনলেই বিয়ের আশা মাটি মাটি হয়ে যাবে। বউ মানে বউ না, শুধু ওটা একটা আস্ত জম। সারা শপিং মলে আমাকে ঘুরিয়েছে, ব্যাগগুলো পর্যন্ত হাতে নিয়ে ঘুরতে হয়েছে। বিয়ে তো নয়, যেন ফাঁসির ফান্দা। আমি তো সারা সময় জুড়ে একটা কথাই ভেবেছি, হে আল্লাহ, যুগ যুগ ধরে এই মহিলা জাতিকে কিভাবে আমাদের মতো মাসুম পুরুষ জাতি সামলায়। অরিত্রাণ নিঃশব্দে হাসছে। রিমন বলেই চলেছে, তার জীবন যে এখন ঝুঁকিতে আছে তার অরিত্রাণ বেশ বুঝতে পেরেছে। মেয়ে জাতির প্রতি বড্ড বিরক্ত সে। পারছে না এই জাতির নামটা পৃথিবী থেকে বিলীন করে দিতে। ইস, যদি সে পারত। মনে মনে যেন এটাই বলছে। অরিত্রাণ ঠোঁটে হাত বুলিয়ে হাসছে। ধরা পড়তে চায় না সে। একজন দুঃখী মানুষের দুঃখী দুঃখী কথা শুনে হাসা মোটেও উচিত না। রিমন হাঁপিয়ে উঠেছে। বেশ করুণ একটা চেহারা নিয়ে রিমন বলল, ভাই, সব মিলিয়ে আমি শেষ। তাহলে বিয়ে ক্যান্সেল করে দেই। অরিত্রাণের গভীর কণ্ঠ। না না না। আর্তনাদ ভরা গলা রিমনের। অরিত্রাণ হাসল, বলল, কেন? তুই তো শেষ হয়ে যাচ্ছিলি, তোকে বাঁচাতে বিয়ে বাদ দেওয়াই ভালো। মোটেও না, আমি তো ওর প্যারায় হাঁপিয়ে উঠেছি বলেছি, কিন্তু ভালোবাসি অনেক। সেই প্যারাগুলোও ভালো লাগে যখন ও সামনে থাকে। এই সামান্য কারণে আমার বিয়ের কিছু করিস না ভাই। আর ওর নামে কিছু বলবো না, ও তো এত ভালো বলে বোঝাতে পারবো না। মিথ্যা বলছি না, আমার অনেক কেয়ার করে। খাওয়ার কথা নিয়ে খুবই চিন্তিত থাকে। দিনে কয়েকবার কল করে, রাতে তো আমার সাথে একবার কথা না বলে সে ঘুমাই না। হয়েছে, এবার চুপ কর। চল শপিং করতে যাব। তুই রিমিকে কল কর। ভাই, আজ কি সূর্য ওঠেনি? ভারী অবাক হলো রিমন। উঠেছে, কিন্তু আকাশ ভর্তি মেঘ, তাই দেখা যাচ্ছে না। এবার চল। তুইও যাবি? অবাক হয়ে বলল রিমন, হুম। আবার কতগুলো টাকা নষ্ট করতে হবে কেন? শপিং সব তো করা শেষ, আর কি করবি? ওগুলো বাদ, টাকার চিন্তা করতে হবে না। আমি সব টাকা দিব। তোর বিয়ের শপিং আমার টাকাই হবে। ওয়াসেনা তো তোদের বিয়ের শপিং করতে যায়নি, তাই ওটা বাদ। কঠিন গলায় কথাগুলো বলল অরিত্রাণ। মিনমিনে গলায় রিমন বলল, বাংলাদেশের অনেক অনেক মানুষের বিয়ের শপিং করতেও তো ভাবি যায়নি। এখন তুই কি সবার বিয়ের শপিং আবার করবি? সেট আপ রিমন,
যাবি কি না? আচ্ছা যাব। রিমিও নাম রিমিও না মানে ভাবির বাসায়? অরিত্রণের মুখের রাগ ঠেলে হাসি যেন ফুস করেই ফুটে উঠেছে। রিমনের চোখ এড়ালো না সেই হাসি। মূল কাহিনী এবার তার মাথায় এসেছে। সে নিজেই হেসে উঠে। বাজেভাবে শব্দ করে হাসছে রিমন। অরিত্রাণ ভ্রুকুচকে তাকায়। রিমন দেখেও না দেখার ভান করে নিজের হাসি চালিয়েই যায়। সকালটা বিষণ্ণ মেঘে ঢেকে থাকলেও তৌফিক সাহেব আহমেদ ভিলা রমরম করেছে মানুষের ব্যস্ত পায়ের শব্দে। ওয়াসিনাথ কাত হয়ে মাথায় এক হাত দিয়ে সোফার কোণ ঘেঁষে বসে আছে। তার পাশে রিমি। এই বাড়িতে আগে কখনো এত মানুষের পদচারণ দেখেনি রিমি। সে একটু না আরেকটু কৌতূহলী চোখে তাকিয়ে দেখছে। বাড়ির প্রাণ যে মা নামক প্রাণীটা তা যেন আজ হাড়ে হাড়ে বুঝতে পারছে সে। ওয়াসিনাথের এই সুন্দর পরিবেশে বাড়িটা এতদিন তার কাছে কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগতো, কিন্তু আজ পরিবেশ কত পরিবর্তন হয়েছে দেখেই সে চমকিত। তৌফিক সাহেব চোখে মুখে গম্ভীর্যতা নিয়ে বেশ মনোযোগ দিয়ে খবরের কাগজে চোখ বুলিয়ে চলেছেন। নাকের ডগা এসে থেমেছে চশমাটা। এভাবেই তিনি চশমা পরেন। তার মুখটা দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কিছু খুঁজে চলেছেন তিনি। ওয়াসিনাথ বেশ অনেক দিন থেকেই এই জিনিসটা খেয়াল করছে। তার বাবা কিছু একটা খুঁজে চলেছে খবরের কাগজে, কিন্তু এই কিছুটা কি? তৌফিক সাহেব বেশ হতাশ হলেন মনে হয়। মুখে তার একটু রাগ খেলে গেল। ওয়াসিনাথ দেখলো কিছুই বলল না। রিমি ওয়াসিনাথের কানে কাছে ফিসফিসিয়ে বলল, জানো কি কল করেছে? ভারী অবাক গলায় ওয়াসিনাথ বলল, জিজুটা কে? আরে ওয়াসু বেবি, তুমি এত বোকা কেন? আমার তো একটাই জানো, অরিত্রাণ জানো জিজু, তার কথাই বলছি। রিমির কণ্ঠে রসিকতা। উত্তরে একটা লাজুক হাসি হাসল ওয়াসিনাথ। অরিত্রাণ সকালে কল করে না। ওয়াসিনাথ ঘুমিয়ে থাকে তাই আজ এখনও কল করেনি। হঠাৎ ওয়াসিনাথের মনে পড়ে সকাল তো 10টা বাজে, এখনও কল করেনি কেন? এত দেরি তো করে না। অরিত্রাণ খুবই সময় মানা ছেলে, সময় মেনেই সে সব করে। তাহলে আজ সময়ের এদিক ওদিক কেন হলো? ওয়াসিনাথের ভাবনার মাঝেই কলিং বেল বেজে উঠেছে। ওয়াসিনাথের রাগ লেগেছে খুব করে। কি বিরক্ত, সকাল থেকে শুধু এই বাজে সুর বেজেই চলেছে। ওয়াসিনাথ উঠে দরজা খুলে দিল। বাইরে আর একজন খবরের কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে। তার বাবার যে কি হয়েছে কে জানে। কিছুক্ষণ পর পর বিভিন্ন পত্রিকার খবরের কাগজ নিয়ে বসছেন তিনি। ওয়াসিনাথ কাগজ হাতে নিয়ে বাবাকে দেয়। আজকে সকালের খাবার একটু দেরিতেই খেতে হচ্ছে তাদের। ফুপিরা এসেছে। ফুপির দুনিয়ার হাবিজাবি কথা, তার মেয়ে কী পারে না পারে, মেয়ের জন্য কত কত ছেলে প্রস্তাব পাঠাচ্ছে, তারা এক একজন কত বড় লোক ইত্যাদি ইত্যাদি কথা নিয়ে তিনি ব্যস্ত। এসব করতে করতেই সকালের খাবার খেতে দেরি হয়ে যাচ্ছে। সবাই একসাথেই খেতে বসেছে। রিমি আজ ওয়াসিনাথের আম্মুর হাতের খাবার খাবে, তাই সেও সকাল সকাল হাজির হয়েছে। খাবার টেবিলে তেমন কথা হচ্ছে না। তৌফিক সাহেব খাবার টেবিলে কথা বলা একদম পছন্দ করে না। সবাই নিশ্চুপ হয়ে খাচ্ছে। থতমত গুমোট একটা পরিবেশ তৈরি হয়েছে ঘরময়। রিমি আর ওয়াসিনাথ দু একটা কথা বলছে, তাতেই রাগে চোখে তাকাচ্ছেন তৌফিক। এতে চুপ হয়ে যায় আবার তারা। থমথমে পরিবেশকে ঠেকরে বেজে ওঠে আবার কলিং বেল। ওয়াসিনাথের মুখ দেখার মতো। সে উঠবে না আর কিছুতেই না। তৌফিক সাহেব নিজেই উঠে দাঁড়ালেন, দরজা খুলে দিলেন। সামনের দিকে চোখ তুলে তাকাতেই অবাক হয়ে গেলেন তিনি। চোখ তোকে তাকিয়ে বললেন, তুমি এখানে? অরিত্রাণ চোখে সানগ্লাস নামিয়ে নিতে নিতে বলল, কেন আসতে পারি না বুঝি? এটা হসপিটাল নয় যে তুমি যে কোনো সময় চলে আসবে, এটা আমার বাসা। তৌফিকের কথায় রাগটা প্রকাশ পেলেও অরিত্রাণ পাত্তা দিল না। মৃদু একটা হাসি দিয়ে সে বলল, আপনি কি অতিথিদের সাথে এমন অদ্ভুত ব্যবহার করেন তৌফিক সাহেব? শেষের কথাটা টেনে বলল অরিত্রাণ। থতমত খেয়ে কয়েক মুহূর্ত চুপ থাকলো তৌফিক সাহেব। অরিত্রাণ এবং তার আশেপাশের গার্ডস আর রিমনকে দেখে তিনি বিচলিত হয়ে পড়েছেন। চোখে মুখে আতঙ্ক নিয়েই তিনি অরিত্রাণের চোখে চোখ রাখে বলেন, কি চাই এখানে এত সকাল সকাল? আপনার মেয়েকে। ছ্যাদ করে তৌফিকের চোখ জ্বলে ওঠে। গরম চোখে তাকায় সে অরিত্রাণের দিকে। অরিত্রাণের একটুও হেলদুল হলো না। সে শটাং করে দাঁড়িয়ে আছে। রিমন দাঁত বের করে হাসছে। তৌফিক চেঁচিয়ে বলল, কি বললে তুমি? আরে শুধু আপনার মেয়ে না, রিমনের হবু বউকেও লাগবে। আচ্ছা আপনার সমস্যা কি বলেন তো? মেয়ের কথা শুনলে লাফিয়ে ওঠেন কেন? অরিত্রাণের কণ্ঠ মুখস্থ হয়ে গেছে অস্বীকার। যেন অরিত্রাণ বাসা থেকে কথা বললেও তিনি শোনে। তার চোখে খুবই প্রিয় একজন ছেলে এখন অরিত্রাণ।
অরিত্রাণের কণ্ঠ শুনেই বেরিয়ে আসলেন তিনি। মুখে একরাশ হাসি মাখিয়ে বললেন, আর অরিত্রণ যে, তুমি আমাদের বাসা চেনো? না চিনলে এসেছে কিভাবে বলুন তো? অরিত্রাণ হেসে বলল। ওয়াশিকা উত্তেজিত গলায় তৌফিকের দিকে তাকিয়ে বলল, এই তুমি কি গো, অতিথি এসেছে তাদের এভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছ? এই তোমরা ভিতরে চলো তো। অরিত্রাণ পকেটে হাত গুজে তৌফিকের দিকে তাকিয়ে বাঁকা ঠোঁটে বলল, তৌফিক সাহেব মনে হয় চায় না আমরা ভিতরে যাই। কি তৌফিক সাহেব, ভুল বলেছি কি? তৌফিক চোখ রাগিয়ে তাকালো। অরিত্রাণ পুরো দমে তা উপেক্ষা করে হাসল। ওয়াশিকা তৌফিকে কড়া চোখ রাঙায়ে দিয়ে বলল, এভাবে তাকিয়ে আছো কেন? ভিতরে ঢুকতে দেবে না নাকি? পৃথিবীর সব বাঘের মতো পুরুষ বইয়ের কাছে বিড়াল, কথাটা আজ সত্যিই মনে হচ্ছে রিমনের। তৌফিক সাহেব দরজা থেকে সরে দাঁড়ালো। অরিত্রাণ বাংলাদেশের নিয়ম কানুন কম জানে। রিমনই তাকে বলেছে কারোর বাসায় যাওয়ার সময় কিছু নিতে হয়, বিশেষ করে খাবারের জিনিস। কী নিবে এটা চিন্তা করতে করতে অরিত্রাণ হাঁপিয়ে উঠেছিল। বিজনেস সামলানোর চেয়ে বাঙালি কালচার সামলানো বেশি কঠিন বলেই তার মনে হয়েছে। পারে না তো দোকানের সব জিনিস কিনে নিয়ে এসেছে সে। গার্ডস একের পর এক যখন ঘরের ভেতরে ঢুকাচ্ছিল তৌফিক সহ বাড়ির সবার চোখ তখন কপালে। অরিত্রাণ নিজেও ভাবছে এত জিনিস সে এনেছে, এটা মোটেও উচিত হয়নি। ঘরে এত জায়গা তো নেই, তাই বাকিগুলো ফিরিয়ে নিয়ে যেতে বলেছে সে। তৌফিক সাহেব রাগে ফসফস করছে কিন্তু কিছু বলছে না। সোফায় বসেছে অরিত্রাণ আর তার সামনেই বসেছে তৌফিক। বাঘের মতো হিংস্র চোখে তাকিয়ে আছেন তিনি। অরিত্রাণ ভেবে পায় না এই লোক তাকে এত অপছন্দ করে কেন। রিমনের পাশ ঘেঁষে অরিত্রাণ বলল, রিমির কাছে যেতে পারিস? রিমন যেন এটাই চেয়েছিল। দ্রুত উঠে পড়ে সে। এই রুমে এখন অরিত্রাণ আর তৌফিক বসে আছে। তৌফিক রাগে একটা নিঃশ্বাস নিয়ে বলল, এখানে কেন এসেছো জানতে পারি? সামনের কাগজ অরিত্রাণ হাতে তুলে নেয়। ভাঁজ খুলতে খুলতে বলে, আমাকে বলছেন? রাগে তৌফিকের শরীর জ্বলে ওঠে। হসপিটালেও এই ছেলেকে সহ্য করতে হয়েছে, এখন বাসায় না, এটা তিনি মেনে নেবে না। তাতে দাঁত চেপে তিনি বললেন, আশেপাশে তুমি ছাড়া তো আর কেউ নেই, তাই অবশ্যই তোমাকে বলছি। ও বুঝতে একটু দেরি হয়েছে। আমি এসেছি কেন এটা জানার জন্য। আপনি এত বেশি আগ্রহী কেন? আমি প্রশ্ন করেছি, তার উত্তর বলো। বিয়ের শপিং করতে? মানে আপনার মেয়ে এবং তার বান্ধবীকে নিয়ে বিয়ের শপিং করতে যাব। হোয়াট? তৌফিক দাঁড়িয়ে পড়েছে। অরিত্রাণ এবার একটুখানি ভরকালো। তৌফিক রেগে তেড়ে আসার ভঙ্গিতে বলল, তোমার সাহসিকতা কম নয়? আমাকে না বলে, না জিজ্ঞেস করে, না অনুমতি নিয়ে আমার মেয়েকে বিয়ে করার জন্য শপিং করতে যাওয়ার সাহস হলো কি করে? অরিত্রাণ শব্দ করে হাসল। ঠোঁট কামড়ে সে হাসি থামিয়ে বলল, কুল তৌফিক সাহেব, এত হাইপার হচ্ছেন কেন? আপনার যে মেয়ে আপনার অনুমতি ছাড়া সে বিয়ের দিকে এক চুলো এগিয়ে যাবে না। নো চিন্তা, আমি তো রিমনের বিয়ের শপিং করতে যাব বলেছি। তৌফিক সাহেব বোকা বনে গেল। মুখটা থমথমে করে তিনি বসে রইল। অরিত্রাণ পেছনের দিকে হেলে বলল, আচ্ছা, একটা কথা জানার ছিল, ইহানকে এত আদরের সাথে আপনি বাঁচিয়েছেন কেন? আমি সাংবাদিক, এর বয়স্ক, সেই হিসাবে তোমার মতো বোকা বা মাথা গরম মানুষ আমি নই। আমি চোখ পড়তে পারি। ওর চোখের মাঝে নিজের বাবার কাজের জন্য অনুতপ্ত বোধ কাজ করছিল। যে বাবার কাজে অনুতপ্ত সে নিজের কাজে অনুতপ্ত হয়, কিন্তু তোমার মাঝে আমি কোনো অনুতাপ দেখতে পাচ্ছি না। ইমানের মৃত্যুর খবর কোনো কাগজে কোনো ছাপানো হয়নি, তুমি তাকেও লাপাত্তা করছো না। তৌফিকের কঠিন গলার কথায় অরিত্রাণ হাসল। কিছু সময় নীরব থেকে বলল, আমার মাঝে এমন কিসের কম আছে যে আপনি আমাকে এত অপছন্দ করেন? টাকার বা সম্মানের কোনোটিরই কমতি নেই, উল্টো সব বেশি আছে। সবচাইতে বড় কথা, আমি এই শহরের সবচাইতে ধনী মানুষ। একজন বাবা হিসেবে মেয়ের জন্য আপনার যা যা চাই সবই আমার আছে, তবু এত অপছন্দ কেন? তোমার মতো সব আছে এমন অনেকে আমার মেয়েকে চাই। আমি কি সবার সাথে নিজের মেয়েকে বিয়ে দিব? না, আমি সেটা বলিনি। আপনি আপনার মেয়ের জন্য বিবেচনা করুন কে সেরা, তার হাতেই তাকে তুলে দিন। আমি সেরা চাই না, ভালো চাই। সেরা তো সবাই চেষ্টা করলেও হতে পারে, কিন্তু ভালো কয়েকজনে হয়। আপনার মতে আমি খারাপ? অরিত্রাণের কঠিন গলা। অরিত্রাণের কথা এড়িয়ে তৌফিক সাহেব বললেন, আমার মেয়েকে কেন তুমি বিয়ে করতে চাও? এটা কেমন প্রশ্ন? আমি ওকে পছন্দ করি তাই বিয়ে করতে চাই, এটা কি আপনি বুঝতে পারছেন না? অরিত্রাণের কণ্ঠ শুনে তৌফিক বুঝতে পারছে অরিত্রাণ রেগে যাচ্ছে। নিজেকে সামনে নিয়ে অরিত্রাণ স্বাভাবিক হয়ে বসে। তৌফিক সাহেব বলে যাচ্ছেন, দেখো, তোমার দুনিয়া আমার মেয়ের দুনিয়া থেকে একদম ভিন্ন।
তুমি রক্ত নিয়ে খেলতে পছন্দ করো, আমার মেয়ে রক্ত দিয়ে মানুষ বাঁচাতে ভালোবাসে। আমার মেয়ে ফুলের মতো কোমল হৃদয়ের, আর তুমি পাথরের নেই কঠিন হৃদয়ের। তুমি নিজের নিয়মে চলতে পছন্দ করো, আর আমার মেয়ে অন্যের নিয়মে চলতে পছন্দ করে না। আমি বাবা হয়ে কখনো তাকে খাঁচায় বেঁধে রাখিনি, তাকে উড়তে দিয়েছি। সবচাইতে বড় কথা, আমার মেয়ে নিজেকে যতটা সাহসী দেখায় সে ততটা নয়। আমরা মিডিল ক্লাস, তোমাদের মতো হাই ক্লাসের সাথে আমরা মেয়ে পেরে উঠবে না। এর চাইতে বড় কথা, আমি আমার মেয়েকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারি না। তুমি নিজেও নিজের রাগের উপর নিয়ন্ত্রণ করতে পারো না। খুন করতে হাত কাঁপে না তোমার, হাজারো শত্রু তোমার। বাবা হয়ে আমি আমার মেয়েকে তোমার মতো বিপদের হাতে তুলে দিতে পারি না। তাই আমার মেয়ের থেকে দূরে থাকো প্লিজ। আকুতি ভরা কণ্ঠে বলল তৌফিক। অরিত্রাণ দীর্ঘশ্বাস নিয়ে তৌফিকের দিকে তাকালো। তার চোখ লাল হয়ে উঠেছে। কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তৌফিকের দিকে। তৌফিক সাহেব চোখ সরিয়ে নেয় নিচের দিকে। অরিত্রাণ বলল, আপনার মেয়ে যদি আমাকে ভালোবেসে থাকে তবে আপনার সমস্যা কোথায়? সে যদি আমার মতো ভয়ঙ্কর মানুষের সাথে মানিয়ে নিতে পারে, আপনার এত প্রবলেম কেন? তৌফিক হাসল। এই হাসির কারণ ধরতে পারল না অরিত্রাণ। তিনি চোখ তুলে তাকায় বলল, এটা মায়া। হয়তো সে তোমাকে পছন্দ করে, কিন্তু ভালোবাসে বলে আমার মনে হয় না। যদিও বাসে, আমি তবুও আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব না। এমন অনেক প্রেমের কাহিনী আছে, ভালোবাসা থেকে বিয়ে হয়েছে কিন্তু তারা কষ্টেও আসে। মেয়েরা আবেগী হয়। আমার মেয়ের দ্বারা আমি এই ভুল হতে দিব না। তুমি যদি অরিত্রাণ খান না হতে, আমি আমার মেয়ের ভালোবাসা মেনে নিতাম। কিন্তু তুমি মানুষটা কেমন এটা তুমি জানো মিস্টার অরিত্রাণ খান। তৌফিকের শক্ত কণ্ঠ। আপনার মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমি নিচ্ছি। সে কখনো আমার সাথে থেকে কষ্ট পাবে না। আমার কোনো কিছুর অভাব নেই। আমি চাই আপনার মেয়ের হাতটা ধরতে। শুধু আপনার অনুমতি প্রয়োজন। আমি চাইলেই আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারি, কিন্তু আপনার মেয়ে তাতে নারাজ। সে আপনাকে খুবই ভালোবাসে। সে চায় আমি আপনার মন জয় করে তাকে নিজের করি। কিন্তু সে কি জানে আপনি তার কথাটা ভাবছেনই না? আপনি তার ভালোবাসাকে মেনে নেবেন না। এসব জেনে তার কতটা খারাপ লাগবে আপনি জানেন? হ্যাঁ, আমি খুন করি, রাগী মেজাজি, সবই আপনার মেয়েও জানে। তাহলে আপনার এত সমস্যা কোথায়? আপনার মেয়ের জন্য আমি সব করতে পারবো, তবু আপনি মেয়েকে আমার হতে দিবেন না? রাগে অরিত্রাণ মুখ লাল হয়ে আছে। তৌফিক বলল, দেখো, তুমি যা যা করতে পারবে আমার মেয়ের জন্য, এটা অনেকেই করতে পারবে। অনেকেই আমার মেয়েকে পছন্দ করে, নানা দিক থেকে প্রস্তাব আসে। কেউ কিন্তু কম টাকার মালিক নয়, তাদেরও সব আসে। তোমার মতো বেশি না হলেও অনেক আছে, কিন্তু তারা তোমার মতো নয় অরিত্রাণ খান। তারা মানুষ খুন করে বেড়ায় না, তাদের সব আসে। তোমার চেয়ে এক ধাপ এগিয়ে তারা। তুমি আমার মেয়ের রূপের প্রেমে পড়েছো। ওর ওই চোখ সবার থেকে আলাদা। তোমার সবুজ চোখ ওর চোখ দেখেছে। তোমার রূপের রং প্রেমে ডুবে আসো, ঘোরের মাঝে আসো তুমি। এমন অনেকেই আছে। আমি কি সবার কথা মাথায় রাখতে পারি? তা তো সম্ভব নয়। এসব মায়া কেটে গেলে তুমিও আমার মেয়েকে ভুলে যাবে। তাই বলবো, ভোলার চেষ্টা করো। তৌফিকের কথায় আহত হয় অরিত্রাণ। চোখ ছোড়া জল করে উঠছে তার। রাগা নিয়ন্ত্রণে রাখতে পারল না সে। কঠিন স্বরে সে বলল, আপনার কি মাথা খারাপ? আমি আপনার মেয়েকে ভালোবাসি, ভুলার জন্য বাসিনি, আর রূপ দেখে নয়। ওর মনের সৌন্দর্যের প্রেমে আমি পাগল। সবার সাথে আমার তুলনা করতে পারেন না আপনি। আমি আপনার মেয়েকে বাকিদের মতো পছন্দের তালিকায় রাখিনি, ভালোবেসেছি। ভালোবাসা মানে বুঝেন? আমি গভীর প্রেমে পড়েছি আপনার মেয়ের। সে প্রেম এখন ভালোবাসায় রূপ নিয়ে আরও গভীর হয়েছে। আপনি বলছেন ভুলে যেতে, এত সহজ? আর রূপ, ওর ওই রূপ সারা জীবন তো থাকবে না। তখনও আমি একইভাবে ভালোবাসবো তাকে। সব রূপ রঙে হয় না, আসল রূপ হয় চোখের। সেই রূপে আমি পাগল হয়েছি। আপনি জানেন, কয়েক মাসে আপনার মেয়ে আমার নিঃশ্বাস হয়ে উঠেছে। আমি পাগলের মতো প্রেমে পড়েছি তার। ওই চোখের নীল রঙের প্রেমে পড়িনি আমি, নীলের স্বচ্ছতার প্রেমে পড়েছি। আমি পাগলের মতো ভালোবাসতে পারবো আপনার মেয়েকে, সেটা কি সব ছেলেই পারবে? সবার সাথে কেন আমার ভালোবাসাকে গুলিয়ে ফেলেছেন আপনি? কেন? অরিত্রাণের চিৎকারে ভেতরে সবাই দৌড়ে আসে। লাল হয়ে আছে তার চোখ। তৌফিক নিজেই ভয়ে মিয়ে গেছে। গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে অরিত্রাণ নিচের দিকে। চোখ হঠাৎ করেই জলজল করছে। তৌফিক সাহেব স্তব্ধ হয়ে তাকিয়ে আছে অরিত্রাণের নত দৃষ্টির দিকে। কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না। ভালোবাসায় তিনি নিজেও বিশ্বাসী। এই ভালোবাসা কত শক্তিশালী হয় তাও তিনি জানেন। ভালোবাসাকে কি বাধা দিয়ে জোর খাটিয়ে আটকে রাখা যায়? কিন্তু তিনি তো নিজের মেয়েকে ঝুঁকির দিকে ঠেলে দিতে পারে না।
তিনিও নিজের মেয়েকে ভালোবাসে। অরিত্রাণের কথায় তার সব অস্বস্তি যেন নড়ে বসেছে। আবার নতুন করে সব ভাবাচ্ছে তাকে। কে ভালো রাখবে তার মেয়েকে? কিভাবে তিনি নিজের মেয়ের ভবিষ্যৎ সুন্দর করবেন? মেয়েকে তিনি বড্ড বেশি ভালোবাসেন। অরিত্রাণ কি তার মেয়ের জন্য সঠিক হবে, নাকি একটা মস্ত বড় ভুল? যদি ভুল হয়, তার মেয়ের সম্পূর্ণ জীবনের কি হবে? তৌফিক সাহেব বিচলিত হয়ে পড়েছেন। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আজ তার মনে হচ্ছে বাবা হওয়া সহজ কথা নয়। বড্ড কঠিন এই ছোট্ট শব্দের অর্থ। বাবাদের আসলেই খুব সাবধানী হতে হয়, বিশেষ করে মেয়ের বাবাদেরকে। তৌফিক আর বসলেন না, দ্রুত পায়ে উঠে রুম ত্যাগ করলেন। অরিত্রাণ চোখ তুলে একবার তৌফিকের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মনটা আজ তার আহত হয়ে আছে। যতটা সহজ সে ভেবেছিল ততটা সহজ সব কিছু না। তৌফিক সাহেব কখনোই তাকে মেনে নেবে না, কখনোই না। কি করবে সে? পরিচয় তার কাছে কোনো জিনিস না, আস্ত একটা জীবন তার। এই মেয়েকে ছাড়া তার বেঁচে থাকতে কষ্ট হবে। শুধু কষ্ট হলেও চলতো, সে তো বাঁচবেই না। এখন এই মুহূর্তে তার এটাই মনে হচ্ছে। কে বলেছে তোমাকে ছাড়া আমি বাঁচবো না? কথাটা শুধু শুটিংয়েরই ডায়লগ। তার তো একদমই দম বন্ধ হয়ে আসছে। বাকিটা তো সে ভাবতেই পারছে না। অরিত্রাণের মুখের সামনে গ্লাস ভর্তি পানি নিয়ে দাঁড়িয়ে আছে ওয়াসনাথ। অরিত্রাণের দৃষ্টি স্থির। ওয়াসনাথের চোখের দিকে তাকিয়ে আছে সে, দুর্বল চোখ, আহত দৃষ্টি। মনের আহত ভাব যেন তার সবুজ চোখে ভর করেছে খুব করুণভাবে। ওয়াসনাথ অবাক হয় সেই চোখে জলজল করা ভাব দেখে। অরিত্রাণের চোখ কি কাঁদছে? কান্নারা কি চোখ বেয়ে নামতে চাচ্ছে? হয়তো যাচ্ছে, কিন্তু নামতে পারছে না। অরিত্রাণ তো কাঁদতে জানে না। কঠিন হৃদয়ের এই এক সমস্যা, কান্নারা আসেই না চোখ বেয়ে। মাটির সব প্রান্ত ভেজা, সবুজ সতেজ গাছপালায় শিশির কণার মতো জমেছে বৃষ্টিকণা। অরিত্রাণ ভেজা ঘাসে দাঁড়িয়ে আছে। নিজের রুমের সাদা পত্রা ঠেলে তাকিয়ে আছে ওয়াসনাথ। বিকেল এখন। অরিত্রাণ আর বাড়ি যায়নি। এত সকালে শপিংয়েও যেতে দেয়নি ওয়াসিকা। অরিত্রাণ নিজের ব্যাগটা কমাতেই বাইরে এসেছিল। তারপরে আর সে ভিতরে যায়নি। ওয়াসনাথ, রিমি, রিমন, ওয়াসিকা প্রায় সবাই তাকে ডাকতে এসেছিল, কিন্তু সে গেল না। তখন বৃষ্টিও ছিল তুমুল। সেই বৃষ্টিতে গা ভিজিয়ে দাঁড়িয়েছিল অরিত্রাণ। তৌফিক লোকটা যে এত ঘাড় তেরা তার জানা ছিল না। অরিত্রাণের পায়ে জুতো নেই। সে খালি পায়ে বেরিয়ে এসেছে। প্যান্টের নিচের অংশ পায়ের পাতা থেকে অনেকটা উপরে। তার সাদা পা জোড়া ভিজে আছে। গায়ের লেমন কালার শার্ট ভিজে সবুজ রং ধারণ করেছে। মাথার চুল বেয়ে চুপচুপ করে পানি গড়িয়ে পড়ছে। বৃষ্টি যখন আবার গুমট আকাশ ভেদ করে অরিত্রাণের গায়ে ঝাঁপিয়ে পড়া শুরু করে, তখন মাথার উপরে কিছু একটা এসে সেই বৃষ্টিকে অরিত্রাণের গায়ে পড়া থেকে বাঁচিয়ে দেয়। ওয়াসনাথ খালি পা জোড়া উঁচু করে ছাতা ধরেছে অরিত্রাণের মাথায়। মুখটা তার একদম পাষণ্ড হয়ে আছে। অরিত্রাণ নিজের শরীরে বৃষ্টি স্পষ্ট না পেয়ে একটু চমকে হয়ে পাশ ফিরে তাকালো। ওয়াসনাথ বিরক্ত গলায় বলল, এত লম্বা কেন আপনি? আর একটু খাটো হতে পারতেন। আপনার সব কিছুই বেশি বেশি। কথা শেষ করে ওয়াসনাথ ঠোঁট উল্টে নিল। অরিত্রাণ হাসল। ওয়াসনাথের মাথার ওড়না ভিজে চোখ মুখ গড়িয়ে পড়ছে পানিতে। নিজে ভিজে অরিত্রাণকে পানির হাত থেকে বাঁচাচ্ছে সে। অরিত্রাণ সব কিছুতেই ঠেকরে বলল, তোমার হিটলার বাবা নিশ্চয়ই বাসায় নেই। ওয়াসনাথ যেন আরো বিরক্ত হলো। মেজাজ দেখিয়ে বলল, বাবাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন না, কয়বার বলেছে? তো কি করব, তোমার বাবা এত ঘাটতারা লোক। ওহ মাই গড। অরিত্রাণ হতাশ গলায় নিজের পা আর একটু উঁচিয়ে দাঁড়ালো ওয়াসনাথ। পায়ের বৃদ্ধা আঙ্গুলের উপরে সে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। নরম মাটিতে নখ ঢেবে আছে তার। ফিসফিস করা গলায় ওয়াসনাথ বলল, বাবার একটা টপ সিক্রেট হচ্ছে তিনি মানুষের কাছে নিজেকে কঠিন প্রাণী হিসেবে প্রমাণ করতে চায়। আসলে কিন্তু তিনি মোটেও তেমন নন। আপনি চেষ্টা করে যান, দেখবেন একসময় বাবা আমার চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে। ওয়াসনাথের মিষ্টি কথাটাও তেতো লাগছে অরিত্রাণের কাছে। তার ছেলের একটা হাসি হাসলো অরিত্রাণ। পকেটে হাত গুজে বলল, তোমার বাবা আর আমি দুই মেরুর। আর যাই হোক, তিনি আমাকে ভালোবাসবে এটাই জীবনে পসিবল না। ফালতু কথা রাখো। বেগে তেড়ে পড়ে যাচ্ছে ওয়াসনাথ। অরিত্রাণের ঘাড়ের কাছে সে যায় না। বুক অব্দি তার ঠিকানা। ওয়াসনাথ একটু বেঁকে পড়তেই অরিত্রাণ হাত টেনে ধরে। ছাতা নিজের হাতে নিয়ে ওয়াসনাথকে দাঁড় করিয়ে দেয়। ওয়াসনাথ দাঁড়াতে দাঁড়াতে বলল, বাপরে বাপ, আপনি কি লম্বু, একদম খাম্বার মতো। এখানেও বাপ?
বাবা ছাড়া কিছু বোঝো না। তুমি তোমার বাবার কথা আমার সামনে একদম বলবে না। জাস্ট ডিসগাস্টিং ম্যান। অরিত্রাণের রাগী গলা। ঠোঁট টিপে ওয়াসনাথ হাসে। অরিত্রাণ তিক্ত নজরে তাকায়। ওয়াসনাথ ভেজা ঘাসে পা ফেলে হাঁটে। অরিত্রাণ ছাতা ধরে আছে দুজনের মাথায়। ওয়াসনাথ বাচ্চাদের মতো লাফিয়ে হাঁটছে। পানির ছিটে অরিত্রাণের পায়ে এসে পড়ছে। অরিত্রাণের উদাসীন দৃষ্টি বৃষ্টির দিকে। কখনো হার যাকে ছুঁয়ে যেতে পারেনি, সে কি পৃথিবীর সবচাইতে বড় হারের সাথে পরিচিত হতে চলেছে, যাকে বলে ভালোবাসার হার? ওয়াসনাথ দুষ্ট ভঙ্গিতে অরিত্রাণের দিকে তাকিয়ে বলল, আপনি কি আমার বাবাকে ভয় পান? বেশ রাগ নিয়ে অরিত্রাণ গলা উঁচিয়ে বলল, মোটেও না, সবাই অরিত্রাণ খানকে ভয় পায়। আর সেই কিনা তোমার ওই জার্নালিস্ট বাবাকে ভয় পাবে? ইম্পসিবল। বুক ফুলিয়ে অরিত্রাণ নিঃশ্বাস ফেলে। ওয়াসনাথ ভীতু গলায় উত্তেজিত হয়ে বলল, বাবা তুমি এখানে? না মানে আমি আসলে কোথায় তোমার বাবা? অরিত্রাণের চঞ্চল চোখ। চারিদিকে চোখ দৌড়িয়ে অরিত্রাণ কাউকে দেখতে পেল না। হাফ ছেড়ে বাঁচার মতো একটা শ্বাস নিল সে। ওয়াসনাথ খিলখিল করে হেসে ওঠে। ভ্রু কুঁচকে তাকায় অরিত্রাণ। ওয়াসনাথ ঠোঁট টিপে হেসে বলল, আপনি বাবাকে ভয় পান? এই যে আপনার চোখে মুখে আতঙ্ক দেখেই সব বোঝা যাচ্ছে। ওয়াসনাথ মুখ টিপে আবার হাসে। বাড়ির পেছনের দিকে দোলনা দুলছে। ওয়াসনাথের দোলনা খুব পছন্দ, তাই তার বাবা ছাদে এবং বাগানে দোলনার ব্যবস্থা করেছেন। ধপ করে ওয়াসনাথ দোলনায় বসে। অরিত্রাণ ছাতা এগিয়ে তার মাথায় ধরে। হাত টেনে অরিত্রাণকে নিজের পাশে বসিয়ে দেয় ওয়াসনাথ। অরিত্রাণ বৃষ্টির দিকে একবার তাকিয়ে চোখ তুলে ওয়াসনাথকে দেখে। ওয়াসনাথের দিকে তাকায়। মুখের কোনায় কোনায় মৃদু পানি জমেছে। মুক্তোর মতো জল জল করছে সেই পানি। মাথায় নীল ওড়না পেঁচিয়ে রেখেছে সে। অরিত্রাণ চারপাশে একবার তাকায়। এই দিক থেকে কিছুই দেখা যায় না, ছাদ থেকেও দেখা যাবে না। এদিকে ওয়াসনাথের রুম আর উপরে তাদের ছাদ। অরিত্রাণ ভয় পায় না, কিন্তু ওয়াসনাথকে সে বিপদে ফেলতে চায় না। অরিত্রাণের চারপাশে তাকানো দেখে ভ্রু কুঁচকে তাকায় ওয়াসনাথ। অরিত্রাণ ছাতা এক হাতে রেখে আর এক হাত ওয়াসনাথের গালে রাখে। দুগালের পানি মুছে দিতে শুরু করে আর একটু কাছে এসে ঝুঁকে বসে বলে, ভালোবাসার শর্ত হয় না আমি জানি, তবু আমার শর্ত দিতে ইচ্ছে করছে, বলতে ইচ্ছে করছে আমি শতরূপে শতবার তোমাকেই চাই। ঠোঁটের ছায়া থেকে বহু দূরে চোখে চোখ রেখে দুহাত জড়িয়ে হলেও আমি তোমাকে চাই। আমি তোমার মতো নয়, শুধু তোমাকেই চাই। তোমাকে ভালোবেসে আমার পৃথিবী রাঙাতে চাই, শুধু তোমাকে ভালোবেসে। ওয়াসনাথের দৃষ্টি স্থির হয়ে আছে। পানিকণা চিকচিক করছে চোখে। দু হাতে অরিত্রাণের হাত গালের সাথে আঁকড়ে ধরে বলল, আমি শুধু আপনারই হতে চাই রুডি সাহেব। আপনি একটু বেশি ভালোবেসে ফেলেছেন। আমার বুক জুড়ে ভয়ের খেলা চলছে। বাবা যদি না মানে, এত ভালোবাসা রেখেও আমাকে হারাতে হবে, তখন কি হবে? তাই বলছি, এত ভালোবাসবেন না আমাকে। আমি যে আপনার ভালোবাসায় অপরাধী হয়ে যাব। অরিত্রাণের বুক ধক করে ওঠে। ওয়াসনাথের গালে হাত বুলিয়ে বলল, তোমার বাবা মানবে না মানে কি? হারতে হবে মানে কি? তুমি যেমন তোমার কোমল হৃদয় দিয়ে আমার হৃদয় জ্বালিয়েছ, আমিও তোমার বাবার মনে জায়গা করতে পারবো। আমার সারা জীবনের জন্য নয়, শুধু পরের সব কালের জন্য তোমাকেই চাই। ওয়াসনাথ ফুপিয়ে কেঁদে ওঠে। কান্নামাখা গলায় বলে, বাবার সাথে আপনার কথাগুলো আমি শুনেছি। আমার বড্ড ভয় করছে। বাবা মেনে নিবে না, তাহলে কি হবে? হারানোর ভয়ে আমার বুকটা বড্ড কাঁপছে। অরিত্রাণ দীর্ঘশ্বাস নেয়। হাত ছড়িয়ে সোজা হয়ে বসে। কঠিন গলায় বলে, না মানলে দেশ ছাড়বো তোমাকে নিয়েই। আতঙ্কিত গলায় ওয়াসনাথ বলে, বাবাকে ধোকা দিব? দরকার পড়লে দিবা। যে বাবা মেয়ের ভালোবাসার কথা ভাবে না, তার কথা তুমি কেন ভাবতে যাবে? মেয়ে হয়েছো বলে কি তাদের সব কথা শুনতে হবে? মোটেও না, নেভার। তোমার বাবা রাজি না হলে পালিয়ে যাব, এটা তো তুই নতুন করছো না, এমন অনেক মেয়েই করেছে। আমার তো মনে হচ্ছে বেস্ট সিদ্ধান্ত ছিল। বাবারা এমন হলে মেয়েদেরও এমন হওয়া উচিত। ওয়াসনাথ নীরব হয়ে বসে আছে। অরিত্রাণের কঠিন মুখের দিকে সে তাকাচ্ছে না। তার মনে হচ্ছে মন নামক অবাধ্য জিনিসকে নিয়ে সে পারছে না। তার মন দুই সত্তায় রূপ নিয়েছে। কয়েক সেকেন্ড চুপ থেকে ওয়াসনাথ বলল, বাবা বাবাই হয়। আমি যেমন নিজের মনকে আপনার ভালোবাসায় আবদ্ধ হওয়া থেকে বাঁচিয়ে রাখতে পারিনি, বাবাকেও ধোকা দিতে পারবো না, কিছুতেই না। পাগল হলেও সে বাবা, ভালো হলেও সে বাবা। অরিত্রাণ দাঁতে দাঁত চেপে তাকালো। রাগে যে তার মুখ লাল হচ্ছে ওয়াসনাথ তা বুঝতে পেরেছে। ওয়াসনাথের কলিজায় টান পড়ছে, কাঁদছে খুব করে।
এমন ভালোবাসা অরিত্রাণ ছাড়া কারোর থেকে পাবে না সে। এই মূল্যবান ভালোবাসা হারাতে চায় না সে কিছুতেই না। অরিত্রাণের হাত নিজের মুঠোয় নেয়, নাক টেনে শ্বাস নেয়। কান্নায় জড়িয়ে আসার গলায় সে বলল, বাবাকে মানিয়ে নিতে পারবেন না আমার জন্য? তোমার জন্য আমি সব করতে পারবো, সব। ওয়াসনাথের হাত চেপে ধরে অরিত্রাণ। কথাটা বললেও অরিত্রাণের মুখে চিন্তার ছাপ পড়ে। বলে তো দিল সে সব পারবে, কিন্তু যে নিজের থেকে পরিবর্তন হতে চায় না তাকে কিভাবে করবে সে? এত কিছু সে জানে না। তৌফিক সাহেব না রাজি হলে ওয়াসনাথকে সে তুলে নিয়ে যাবে। কি আর হবে, কয়েকদিন রাগারাগি চলবে। এর বিনিময়ে ওয়াসনাথ তার হলে আর কিছুই লাগবে না তার। অরূপকে গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অরিত্রাণের মাথা গরম হয়ে যায়। ওয়াসনাথ চমকিত চোখে তাকিয়ে আছে, রিমিও চমকালো। অরূপ অরিত্রাণকে আশা করেনি। এমন মুখ করে তাকিয়ে অরিত্রাণকে দেখছে সে। অরিত্রাণ কথা বাড়ালো না, দ্রুত গাড়িতে উঠে বসে সে। পাশের দরজা খোলা রেখেছে। লামিয়ার বায়না সেও যাবে, তাই তাকেও নেওয়া হচ্ছে। রিমন গোফা মাহির থেকে গোফা ভাইয়া হয়ে উঠেছে। ওয়াসনাথের সাথে এই কয়েক ঘন্টায় তার দারুণ সখ্যতা হয়েছে। লামিয়া অরূপের দিকে তাকিয়ে একটু চিন্তিত গলায় ওয়াসনাথের কানের কাছে ফিসফিস করে বলল, কারে নিব বুঝতে পারছি না, তুই বলতো কে বেশি সুন্দর? ওয়াসনাথ কপাল কুঁচকে তাকালো। লামিয়া নিজেই লাফিয়ে বলল, অরিত্রাণ খান বেশি স্মার্ট, ওরেই নেব। প্রথম দেখায় ভালো লাগছে বেশি, কি বলস? ওয়াসনাথ অবাক হয়ে হবার মতো তাকিয়ে আছে। লামিয়া নিজের মতো করে বলে ওঠে, অরিত্রাণের বডি জোশ। আপু এগুলো কেমন কথা? রাখি গলা ওয়াসনাথের। লামিয়া চোখ রাঙিয়ে বলল, এই আপু বলস কা? আমি তোর থেকে বেশি বড় না, মাত্র 3 বছরের বড়। নাম ধরে ডাক, বিশেষ করে ওই অরিত্রাণের সামনে ভুলেও আপু ডাকবি না। ওয়াসনাথকে কিছু বলার সুযোগ না দিয়ে অরিত্রাণের পাশে বসতে নেয় লামিয়া। অরিত্রাণ চোখে কঠিন ভাব নিয়ে বলল, এটা তোমার জায়গা না, এখানে বসবে না। লামিয়া অপমানিত হয়ে পিছনে বসে। ওয়াসনাথের সামনে দুটি গাড়ি, দুইটির দরজায় তার জন্য খোলা। ওয়াসনাথ ভেবে পাচ্ছে না কি করবে। অরিত্রাণের পাশেই বসবে সে। সেদিকে যেতেই অরূপ বলল, তুমি ওই গাড়ির দিকে কেন যাচ্ছ? এদিকে আসো ইয়াসু। অসনাথ মৃদু চোখে অরিত্রাণের দিকে তাকায়। অরিত্রাণের চোখ কঠিন, চোয়াল শক্ত। ঠাস করে দরজা খুলে বেরিয়ে এসে বলল, ও কোন গাড়িতে বসবে সেটা ওকে ডিসাইড করতে দিলে ভালো হয়। আপনার বাড়িতে এত মানুষের জায়গা হবে না। ইয়াসু আমার গাড়িতেই আসুক। রিমি যে কি, ওর যে কেন আবার শপিং করতে ইচ্ছে হলো কে জানে। যাই হোক, ইয়াসু আমার গাড়িতে এসো। দরজা খুলে দিয়ে বলল অরূপ। গাড়িতে বসো পরিজা। অরিত্রাণের ঝাঁঝালো কণ্ঠ। অরূপ রেগে তাকালো, ক্ষুব্ধ গলায় বলল, সমস্যা কি আপনার? আমি কি বলছি না ও আমার গাড়িতে যাবে? তুমি বলার কে? হু আর ইউ? আপনি কে তাহলে? অরূপ, তোমার সাহস তো খুব বেশি দেখছি, আমি কে জানো না? অসনাথ বুঝতে পেরেছে মামলা এবার গুরুতর। কিছু বলতে যাবে তার আগেই রিমন গাড়ির হর্ন চাপলো। জানালা দিয়ে মাথা বের করে বলল, ভাবি সাহেবা, আপনি কি আমার গাড়িতে করে যাবেন? ওয়াসনাথ দ্রুত উঠে বসে। অরিত্রাণ আর অরূপ তাকিয়ে থাকতেই রিমন ওয়াসনাথকে নিয়ে ফুস। শপিং মলে ছোটাছুটি হচ্ছে তুমুল হারে। ওয়াসনাথ এই ব্যাপারে খুবই বিরক্ত। শপিং মল সম্পূর্ণ খালি করা হয়েছে। দোকানের লোক বাদে তেমন কেউই নেই। রিমি মহা খুশি, নতুন করে আবার শপিং করতে পারবে সে। মনে মনে কত লেহেঙ্গা পছন্দ হয়েছিল তার, কিন্তু আগেই শপিং করে ফেলেছে, তাই আর সুযোগ ছিল না। কিন্তু আজ তো মেঘনা চাইতেই জল এসে হাজির। সব পছন্দের মধ্যেই কিনেছে সে। লামিয়াও কিনেছে। শত হোক আজ বড় অফার। অরূপ যেন ওয়াসনাথের পেছনে পেছনে ঘুরবে বলেই এসেছে। ওয়াসনাথ যেদিকে যায় অরূপ তার পিছনে পিছনে যায়। অরিত্রাণ গোল বলের সোফায় বসে সাপের মতো ফোঁসফোঁস করছে, বাঘের মতো ফুঁসতেছে। অরূপকে মেরে ফেলতে পারলেই যেন তার ভালো লাগতো। অরিত্রাণ চোখ ঘুরিয়ে চারপাশে দেখে সাদা জামদানি ঝুলে আছে একটা দোকানে। অরিত্রাণ উঠে দাঁড়ায়, দোকানের গ্লাস টেলে ভেতরে যায়, জামদানি দেখিয়ে বলে, এটা দাও। সাথে সাথে নামিয়ে দেওয়া হয়। অরিত্রাণ মনোযোগী হয়ে ভাবে, লালের কথা মনে পড়ে, কিন্তু শাড়ি তো সাদা, লালের কাজ তো নেই। পাশ দিয়ে এক মহিলাকে যেতে দেখে অরিত্রাণ চোখ তুলে তাকায়। ব্লাউজের কথা মনে পড়ে, লাল ব্লাউজ নাই সে। শাড়ি ব্লাউজ হাতে ওয়াসনাথের সামনে বাড়িয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য। অল্প কোণ থেকে নীল শাড়ি নিয়ে সামনে দাঁড়ায়। অরিত্রাণের হাতে সাদা শাড়িটা দেখেই কপাল কুঁচকে নেয়।
অরিত্রাণের চোখের রাগ, চোয়াল শক্ত কাঠ বানিয়ে তাকিয়ে আছে। আবার কিছু একটা হবে তাই ওয়াসিনাথ বলল, আমি শাড়ি সামলে চলতে পারি না, আমি জামাই কিনবো। ওয়াসিনাথ সামনে থেকে সরে যায়। অরিত্রাণ শাড়ি ছুঁড়ে দিয়ে অরূপের দিকে ঝাঁঝালো চোখে তাকিয়ে থাকে। অরূপ সরে যায়। অরিত্রাণের চোখ দেখলেই তার ভয় লাগে। অরিত্রাণ শুধু বসেই ছিল, সবাই যে যার মতো কিনতেছে। মাঝে একবার উঠে অরিত্রাণ ওয়াসিনাথের পায়ের জন্য নূপুর কিনেছে। ওয়াসিনাথ কালো জামা কিনেছে একটা নিজের টাকায়। অরিত্রাণ কিছুই বলল না, তবে জামাটা অরিত্রাণের পছন্দের। চোখের ভাষা ভয়ঙ্কর হয়, সেই ভাষা সবাই বোঝে না। অরিত্রাণ বুঝিয়ে দিয়েছে সবাই আর একটু পরেই বেরিয়ে যাবে। ওয়াসিনাথ ওয়াশরুম থেকে বেরিয়ে আসতেই হাতে টান পড়ে তার। হেঁচকা টান খেয়ে চাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয় সে। ভয়ে চিৎকার করতে যাবে তার আগেই হাত দিয়ে মুখ চেপে ধরে কেউ। চোখ বড় বড় করে তাকায় ওয়াসিনাথ। ভয়ে হাত পা কাঁপছে, অন্ধকার জায়গা হওয়ায় কিছুই দেখতে পাচ্ছে না সে। হাত কচলাচ্ছে, নড়াচড়া করতে চাচ্ছে কিন্তু পারছে না। হিস, আমি অরিত্রাণ, এমন মাছের মতো নড়াচড়া করছো কেন? অরিত্রাণের কণ্ঠ শুনে ওয়াসিনাথ কয়েক মুহূর্তের জন্য নড়াচড়া বন্ধ করে দেয়। চোখ ছোট ছোট করে তাকায়। আবছা আলোতে অরিত্রাণের মুখ হালকা হালকা বোঝা যাচ্ছে। চোখের উপরে ভরে আছে ঝোল, সবুজ চোখ জোড়া দেখা যাচ্ছে। ওয়াসিনাথ আবার নড়ে চড়ে ওঠে, করে শব্দ করে, তার মুখের দিকে ইশারা করে। অরিত্রাণ দ্রুত হাত সরিয়ে নেয়, বলে, চিৎকার করবে না কিন্তু। ওয়াসিনাথ হাঁপায়, রাগ দেখিয়ে তাকায়। অরিত্রাণকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়, তারপরে বলে, আমার তো দম বন্ধ হয়ে এসেছিল, এভাবে কেউ ধরে? চোরের মতো এমন টেনে এনেছেন কেন? চোরের মতো কেন আনতে যাব? নিজের জিনিস কেউ কি চুরি করে? আমি তো এমন কিছু শুনিনি। অরিত্রাণের স্বাভাবিক কণ্ঠ। ওয়াসিনাথ চলে যেতে চায়, হাত টেনে কাছে নিয়ে আসে অরিত্রাণ। কঠিন সুর তুলে বলে, ওই দিকে আর যাবে না। ভারী অবাক হলো ওয়াসিনাথ, বলল, কেন? অরূপকে আমার পছন্দ না, তাই। ওরে মেরে ফেললে তোমার বাবা আবার খুনি খুনি করে গলা ফাটাবে, তাই এড়িয়ে চলছি। আমার একটা ভুল সিদ্ধান্ত তোমার আর আমার মাঝে দেয়াল হয়ে দাঁড়াক, আমি চাই না। ওয়াসিনাথ চোখ তুলে তাকায়, তাকিয়ে থাকে কয়েক সেকেন্ড। লোকটা বেশি ভালোবাসে তাকে কেন? প্রশ্নটা করতে ইচ্ছে হচ্ছে কিন্তু সে করছে না। ওয়াসিনাথের হাতটা ধরে অরিত্রাণ, টেনে নিয়ে আসে পিছনের দরজা দিয়ে। ওয়াসিনাথ কয়েকবার প্রশ্ন করে, কোথায় যাচ্ছি? অরিত্রাণ জবাব দেয় না, টেনে নিয়ে চলেছে সে। রাস্তার সামনে দাঁড়িয়ে আছে ওয়াসিনাথ। অরিত্রাণ গাড়ি নিয়ে আসে। চোখ মুখ কুচকে তাকায় ওয়াসিনাথ, বলে, আপনার এই খাটার গাড়িতে করে আমি যাব না। চমকিত চোখে তাকায় অরিত্রাণ। কিছু সময় চুপ থেকে বলে, তোমার কি আরও ভালো ব্র্যান্ডের গাড়ি চাই? বিরক্তি মুখে তাকিয়ে থাকে ওয়াসিনাথ। অরিত্রাণ তাকিয়ে আছে তার মুখের দিকে। ফোন হাতে নিয়েছে সে, বাড়িতে কল করবে, ড্রাইভারকে বলবে আরেকটা গাড়ি নিয়ে আসতে। ওয়াসিনাথ বলল, দেন কিসের ব্র্যান্ড ফ্রেন্ড, গাড়ি থেকে নামুন। অরিত্রাণ সময় নিল না, নেমে দাঁড়ালো। ওয়াসিনাথ আশেপাশে চোখ বুলিয়ে দেখে দূর থেকে রিক্সা আসছে। হাত নাচিয়ে ওয়াসিনাথ ডাকে। অরিত্রাণ ভ্রুজোড়া অনেকখানি কুচকে বলল, এটা কেন ডাকছো? কারণ আমরা এতে করে যাব। আপনি কোথায় যাবেন বলেন তো? রিক্সা দেখেই অরিত্রাণ কয়েক পা পিছিয়ে যায়, আতঙ্কিত গলায় বলে, রিকশায়? আর আমি? মানে কিভাবে? জায়গায় হবে না, আর বেচারা লোক এভাবে আমাকে আর তোমাকে টেনে নিয়ে যাবে। বাজে দেখাই পড়ি যা। ওয়াসিনাথ ঠোঁট টিপে হাসে। সে বেশ মজা নিচ্ছে অরিত্রাণের অবস্থা দেখে। অরিত্রাণ দেখছে, একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, লোকটাকে দেখছে। চিপচিপে ঘামে ভেজা মানুষটাকে দেখে অরিত্রাণের এই প্রথম মায়া হলো। ওয়াসিনাথ বলল, আমরা যদি রিক্সায় নাই যাই, এদের রোজগার কিভাবে হবে বলুন তো? অরিত্রাণ শুনল না, মাথা নাড়িয়ে বলল, আমি রিকশায় উঠতে পারি না, আমার দ্বারা ইম্পসিবল। ওয়াসিনাথ উঠে বসলো। অরিত্রাণের জন্য জায়গা রেখে বলল, আমার জন্য তো উঠতে পারেন, নাকি তাও উঠবেন না? মনের বিরুদ্ধে গিয়ে অরিত্রাণ উঠে বসে। বসতেই সে নিজে নড়ে ওঠে। ওয়াসিনাথ চেপে বসে। অরিত্রাণ বলল, আঙ্কেল, টিএসসির দিকে চলেন। ওয়াসিনাথ হেসে ফেলে, ফিসফিস করে কানের কাছে মুখ নিয়ে বলে, আঙ্কেল না, মামা বলুন। অরিত্রাণ জবাবে কিছু বলল না। রিক্সা চালক যেভাবে চালাচ্ছে রিক্সা সেভাবেই চলছে। মাঝে মাঝে পড়ে যেতে নেয় অরিত্রাণ। ওয়াসিনাথ বাহু চাপড়ে ধরে, মিটমিট করে হাসে, বাহুতে খামচিও দেয়। অরিত্রাণ ভাবে তার শরীরে কত দাগ ফেলেছে এই মেয়ে, একটা খামচির দাগও মোছেনি।
সাদা বাহু কালো করেছে ওয়াশিনাথের নখের দাগে, পিঠেও আছে, বুকটাও বাদ রাখেনি। অরিত্রাণ খালি গায়ে আয়নার সামনে দাঁড়ালেই অবাক হয়। যেখানে সে মানুষের শরীর খণ্ড খণ্ড করে, সেখানে তার শরীরের খামচির মারাত্মক দাগ। সুযোগ পেলেই লোভে নেয় ওয়াশিনাথ, নখ বসিয়ে দেয় অরিত্রাণের বাহুতে, পিঠে। কথাগুলো ভেবে অরিত্রাণ হাসে। অনেক সময় নিয়ে চুপ থাকে দুজনায়। অরিত্রাণের মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। বাম হাত পিছনে নিয়ে ওয়াশিনাথের বেঁকে যাওয়া কোমরে হাত রাখে, টেনে নিজের কাছে আরও কাছে নিয়ে আসে। ওয়াশিনাথ ভরকায়। ঠান্ডা একটা হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে কেঁপে ওঠে। অরিত্রাণ শক্ত করে কাছে টেনে নেয়। ওয়াশিনাথ চোখ বড় করে তাকায়। অরিত্রাণ মুচকি হাসে, বলে, এভাবে তাকাচ্ছ কেন? তুমি পড়ে যাবে আর সরে বসলে, তাই টেনে নিয়েছি। এতে দোষের কি? অরিত্রাণের হাতের পিঠে চিমটি কাটে ওয়াশিনাথ। রাগে একটা কণ্ঠে বলে ওঠে, আপনার এই নির্লজ্জপনা দিন দিন বেড়েই চলেছে। শান্ত চুপচাপ থাকা মানুষের এই একটা সমস্যা, নিজের রূপ পরিবর্তন হলেই উচ্ছৃঙ্খল হয়ে ওঠে, যেমন আপনি। অরিত্রাণ চোখ বন্ধ করে হাসে। ওয়াশিনাথের ডান হাতটা নিজের বুকের বাপাশে রাখে। ওয়াশিনাথ বিমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। অরিত্রাণ হাতটা হালকা চাপ দিয়ে বলে, একটু নির্লজ্জপনা দেখিয়ে যদি আমি নিজের ভয়ঙ্কর রূপটা ছেড়ে দিয়ে নতুন রূপে হয়ে উঠতে পারি, তাহলে কি আমার হিটলার হবু শ্বশুর বাবা আমাকে মেনে নিবে? ওয়াশিনাথ মুগ্ধ হওয়া চোখ ফিরিয়ে হাত টানতে টানতে বলল, একদম আমার বাবাকে নিয়ে আজে বাজে কথা বলবেন না। অরিত্রাণ ওয়াশিনাথের হাতটা আরও টেনে বুকে চেপে ধরে। ভারী ইনোসেন্ট গলায় বলে, আজে বাজে কথা কই বললাম? ওনার রূপের সাথে মিলিয়ে নাম দিয়েছি, এতে কি সমস্যা? ওয়াশিনাথ চোখ রাঙিয়ে তাকায়। অরিত্রাণ হেসে বলে, সরি, যদি তুমি আমার হও, যদি নির্লজ্জ বেহায়া হয়েও আমি তোমাকে পাই, তাহলে আমি সেগুলোই হতে চাই পরিজা। ওয়াশিনাথ কিছু বলে না, চোখ ঝাপসা হয়ে আছে তার। অরিত্রাণ মুখ ঘুরিয়ে সামনে চোখ রাখে। রিকশা তালে তালে দুলছে, উপর নিচ হচ্ছে, যেমনটা অরিত্রাণের হৃৎপিণ্ড করছে। অরিত্রাণ যে সেদিকে তাকিয়ে বলল, তোমার বাবাকে হিটলার না ডাকলে কি তিনি তোমাকে আমার করে দিবে? যদি দেয় তাহলে তার গোলামি করতেও দুবার ভাবে না এ অরিত্রাণ খান। বাবাকে আমি বলবো। ওয়াশিনাথের শীতল গলা। অরিত্রাণ ভারী অবাক হলো, তাকালো ওয়াশিনাথের দিকে, বলল, তুমি বলবে কিভাবে? মানে তুমি যা ভীতু। ওঠেও না, বাবা আমাকে খুব ভালোবাসে, সে আমার ভালোবাসার কথাও শুনবে। না শুনলে তো তুমি তোমার বাবাকেই বেছে নিবে, আমার হাত ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিবে, তাই তো? ওয়াশিনাথ চোখ রাঙালো, কপাল কুঁচকে অভিমানী গলায় বলল, আমি আপনার আর বাবার মাঝে বাবাকে বেছে নিব। এর মানে এই না যে আমি অন্য কারো হব। আমি আপনার ছিলাম, আছি, থাকবো। হাত ধরে না হয় মনে আঁকড়ে ধরে। আপনি কিভাবে ভাবলেন আমি বিয়ে করে নিব? অরিত্রাণ বুঝে এটা বলা উচিত হয়নি। যে কোনো সময় চোখ দিয়ে সাগর বয়ে নামতে পারে। পরিস্থিতি সামাল দিতেই বলল, আরে তুমি আমাকে বেছে নাও বা না নাও, আমি তো তোমাকেই চাই। তোমার হিটলার বাবাকেও টপকাতে পারবো। টপকাতে মানে? ওয়াশিনাথের আতঙ্কিত গলা। অরিত্রাণ হাসল, তারপরে বলল, আরে ভয় পাচ্ছ কেন? তোমার বাবার ক্ষতি করব না, তার বিরুদ্ধে গিয়েও তোমাকে নিজের করব বলেছি। রিকশা থেমেছে। অরিত্রাণ আগে নামলো, হাত বাড়িয়ে দিল। ওয়াশিনাথ মুচকি হেসে হাত ধরল। অরিত্রাণ মনে মনে বলল, এই হাত যেন আমার হাতেই থাকে সারা জীবন। রিমি দীর্ঘ একটা শ্বাস নিল। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। গেটে অপেক্ষা করছে রিমো। আজকের দিন কতখানি ভালো জানা নেই, কিন্তু সন্ধ্যাটা খুবই খারাপ হতে চলেছে রিমির, এটা সে জানে। ভয়ে হাত পা হিম হয়ে এসেছে। কাপা হাতে কলিং বেল চাপে, এক চাপে দরজা খুলে দেয় তৌফিক সাহেব। রিমি প্রচণ্ড ভয় পায় তৌফিক সাহেবকে। শ্বাসরুদ্ধকর অবস্থা হয় তার। তারপরেও হালকা হেসে বলল, আঙ্কেল আমায় ডেকেছিলেন? তৌফিক সাহেব মুখ গম্ভীর করে বলল, ওয়াশিনাথ কোথায়? রিমি ঠোক গেলে ভীত গলায় বলল, আঙ্কেল ও আছে, মানে আছে। ভিতরে এসব কথা আছে। রিমির এবার কাঁপাকাঁপি অবস্থা। ভিতরে এসে দাঁড়ায় সে। ওয়াশিনাথ যে তাদের সাথে নেই এই খবর লামিয়া দিয়েছে। তারপরই কল করেছে তৌফিক। রিমিকে দ্রুত বাড়িতে আসতে বলেছেন তিনি। রিমি রিমনকে নিয়ে এসেছে লামিয়া আর অরূপ শপিং মলে। তৌফিক সাহেব বললেন, অরিতানের সাথে ওয়াশিনাথের দেখা কোথায় হয়েছে? রিমির মুখটা হাঁ হয়ে আছে। কথাটা শুনে যেন সে ভারী অবাক। ভীত গলায় সে বলল,
ঠিক বলতে পারছি না আঙ্কেল। মিথ্যা বলবে না, আমি একদম মিথ্যা পছন্দ করি না। তুমিও আমার মেয়ের মতো, ছোট থেকে চিনি তোমাকে, মিথ্যা বলছো আমাকে, বোকা ভেবেছো? রিমি কি বলবে খুঁজে পাচ্ছে না। ওয়াসিনাথের ব্যাপারে না জানলেও অরিত্রাণের ব্যাপারে তৌফিক সাহেব জানে, এটা সেও জানে। বলতে বলছি, চুপ থাকতে নয়। রিমি ভয়ে ভয়ে বলল, ভার্সিটিতে। অরিত্রাণ ভার্সিটিতে কি করেছিল? তা ঠিক জানি না। তৌফিক সাহেব দাঁতে দাঁত চাপে রাগে ফস করে উঠে বলল, অরিত্রাণের মতলবটা কি? আমার মেয়েকেই কেন? অরিত্রাণ ইচ্ছা করে এগুলো করেছে, আমার মেয়েকে ফাঁসাতে যাচ্ছে। রিমির সাথে সাথে বলল, না না আঙ্কেল, অরিত্রাণ জিজু। রিমি থেমে যায়, জিভ কেটে বলে, অরিত্রাণ ভাইয়া খুব ভালো। আসল কথা, উনি ভালোবাসে অসুকে। অসু সেম, ফাঁসাবে কেন? এমন কিছুই করবেন না উনি, আমি নিশ্চিত। আরে পুরো 1 বছরের কাছাকাছি সময় নিয়ে ওনাকে চিনি। তৌফিক সাহেব ভ্রু কুচকে তাকায় রাগী গলায় বলল, তাহলে অনেক দিন গড়িয়ে বসর। আর কিছু বলল না তৌফিক। দরজার সামনে থেকে সরিয়ে নিজের রুমে চলে যায় তিনি। রিমি ভয়ে ভয়ে শেষ। দ্রুত বড় বড় পা ফেলে বাড়ির ভিতরে থেকে বেরিয়ে আসে। ওয়াসিনাথের কপালে কি আছে কে জানে। নিচে নেমে আসতেই রিমি বলল, কেন এত জরুরিভাবে ডেকেছে? অরিত্রাণের কাছ থেকেই শুনিও কত কি হবে যে। তৌফিক আঙ্কেলকে আমি চিনি, ভয়ঙ্কর মানুষ। রিমি গাড়ির দরজা খুলে দেয়। কথার আগামাথা কিছুই বোঝে না। ঢাকা শহরের নামকরা ফুলের মার্কেট রাস্তার পাশ ঘেঁষে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। সূর্য ডুবেছে বহু আগে, তবুও আকাশ জুড়ে লাল ছাপ। রাস্তার পাশে ঝুড়ি ভর্তি চুড়ি নিয়ে বসে আছে মহিলারা। অরিত্রাণ বেশ আগ্রহের সাথে তাদের দেখছে। ওয়াসিনাথ তাকিয়ে আছে লাইটের দিকে। এই দিকটায় সন্ধ্যার সময়ে তেমন আশা হয়নি তার। পরিবেশটা সুন্দর সন্ধ্যার সময়ে। অরিত্রাণ একটা মহিলার সামনে দাঁড়ায়, ভ্রু কুচকে প্রশ্ন করে ওয়াসিনাথকে, এখানে কেন নিয়ে এসেছেন? দাঁড়াও দাঁড়াও। অরিত্রাণ হাঁটু ভেঙে বসে পড়ে, বেছে বেছে চুরি নেয়। মেয়েদের জিনিস পছন্দ করা মুশকিল, তবুও অরিত্রাণ অভিজ্ঞভাবে খুঁজে বের করে। সাদা, লাল, নীল, হলুদ, গোলাপি, কালো হরেক রকমের চুড়ি কিনে দেয়। ওয়াসিনাথ অনেক অবাক। কেন কিনে দিচ্ছে সে জানে না, কিন্তু ভালো লাগছে। প্রিয় মানুষের থেকে উপহার পেতে সবারই ভালো লাগে। তা যদি প্রিয় কিছু হয় তাহলে তো কথাই নেই। অরিত্রাণ কিছু দূর যায়, ওয়াসিনাথকে দাঁড়িয়ে থাকতে বলে। সে দাঁড়িয়ে দেখে দূরে দেখা যাচ্ছে অরিত্রাণকে। কিছুক্ষণ পরে অরিত্রাণ আসে। হাত কিছু আছে পেছনে হাত রেখেছে সে। ওয়াসিনাথের হাত টেনে রাস্তার পাশে বসে। হাত ভর্তি সাদা গোলাপ এগিয়ে দিয়ে আদুরে গলায় বলে, আমার পরিজা, মাই প্রিন্সেস, মাই লাইফ, তোমাকে কিছু বলতে চাই। তুমি কি আমার সাদা গোলাপ হবে? আশেপাশে কিছু লোক চমকে তাকায়। ওয়াসিনাথ লজ্জিত হয়, হেসে বলে, আপনি কি পাগল? এখানে প্রপোজাল দিতে নিয়ে এসেছেন? না, প্রেম নিবেদন তো অনেক হলো। আমি তোমাকে আমার সাদা গোলাপ হওয়ার নিবেদন করছি। বিয়ে করতে চাই তোমাকে। এবার চমকালো ওয়াসিনাথ। চারপাশের আমজনতা উৎসুক হয়ে তাকিয়ে আছে। কেউ তুলছে ছবি। ওয়াসিনাথ আনন্দিত হবে না কি লজ্জা মিলিয়ে যাবে সে বুঝে উঠতে পারছে না। মুখে হাত দিয়ে কিছু সময় চুপ করে দাঁড়িয়ে থাকে সে। দুজনের চাইতেও তারা বেশি আশেপাশের মানুষের। তাদের চিৎকার, শীষ বাজানোর শব্দ আসে কানে। ওয়াসিনাথ হাত বাড়িয়ে ফুলগুলো নেয়। খুশিতে মানুষ কাঁধে। ওয়াসিনাথ কাঁদল না, হাসলো। হাতে ফুল নিয়ে অরিত্রাণের কাঁধে মাথা রাখলো। বা হাতের বাহু জড়িয়ে পাশে আরেকটু চেপে বসে পড়ল। সাদা চুড়ি বের করে অরিত্রাণের দিকে এগিয়ে দিয়ে বলল, পরিয়ে দিবেন? অরিত্রাণ ভীত হয়। কাচের চুড়ি যদি ভেঙে হাতে ঢুকে যায় সেই ভয়ে সে পড়াতে চায় না। বলে, তুমি পরে নাও। আমার হাতে পড়লে যদি ব্যথা পাও। পেলে আমি পাবো, আপনার কি? পরিয়ে দিন না। ওয়াসিনাথের আবেগী গলা। অরিত্রাণ পরিয়ে দেয় খুব ধীরে, এত ধীরে সে তার জীবনে আর কোনো কাজ করেনি। ওয়াসিনাথ হাসে, বলে, আপনি এত ভীতু কেন? আমার সাদা গোলাপের গায়ে হালকা দাগ লাগুক আমি চাই না। নিজের দ্বারা তো একটুও চাই না। দাদা বাহিরে গেছে, রিমনের বিয়ের দিন আসবে। শেষবারের মতো তোমার বাবাকে আমি বুঝিয়ে বলবো। না মানলে আমি কিন্তু তোমার মতের বিরুদ্ধে চলে যাব। ওয়াসিনাথ হাসলো, বলল, পালিয়ে বিয়ে করতে মজা আছে। বাবা রাজি হলে আমরা পালিয়ে বিয়ে করব। অরিত্রাণ ভারী অবাক হয়ে বলল, তোমার বাবা রাজি হলে সেটা আর পালানো কিভাবে হলো? পরিবারের বিরুদ্ধে গিয়ে পালিয়ে বিয়ে করতে হয়, এটা তুমি জানো না?
আমি নতুন ইতিহাস করব, বাবার অনুমতি নিয়ে পালিয়ে যাব। দরকার পড়লে অর্ধেক পথ বাবাকে নিয়ে আসবো। ওয়াসিনাথ খিলখিল করে হাসে। অরিত্রাণ তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, চোখ গভীর। সন্ধ্যার লাল আভা এসে পড়েছে ওয়াসিনাথের গালে, ঠোঁটে, মুখে, চোখে। হাসতে হাসতে কেউ কাঁদে। ওয়াসিনাথকে না দেখলে অরিত্রাণ সেটা বুঝতেই পারত না। হাসির চোখের কার্নিশে পানি জমেছে। নীল চোখের পানি দেখতে মন্দ লাগে না, কিন্তু অরিত্রাণ দেখতে চায় না। কান্নার চাইতেও হাসি মানায় এই চোখে, নীল চোখে নীলাভময় হাসি। ওয়াসিনাথের বাসার সামনে এসে রিকশা থামে। বাড়ির গেটের দিকে তাকিয়ে আটকে ওঠে ওয়াসিনাথ। গেটের সামনে দাঁড়িয়ে আছে তৌফিক সাহেব, চোখ মুখ রাগ নেই, আছে গম্ভীর্য। ওয়াসিনাথ ভীতু চোখে অরিত্রাণের দিকে তাকায়, অরিত্রাণও তাকায়। তার জানা মতে রিমন বলেছে তারা এখনও শপিং মলে, তাহলে তৌফিক সাহেব বাইরে কি করছে? ভয় উত্তেজনায় ওয়াসিনাথের হাত পা কাঁপছে। আজ তার অনুভব হচ্ছে প্রেম করতে গিয়ে ধরা পড়া তাদের অবস্থা কেমন হয়। এ যেন দম বন্ধ করা অবস্থা। বুক কাঁপছে তুমুল বেগে। বৃষ্টি ভেজা চারপাশে ঠান্ডা হাওয়া বইছে, তাতেও ঘামছে ওয়াসিনাথ। চোখ স্থির করতে পারছে না, এলোমেলো হয়ে চলেছে মাথার ভেতরের সব। কি থেকে কি করবে জানে না, কি বলবে খুঁজে চলেছে। হেজাবের পাশ ঘেঁষে গড়িয়ে পড়ছে ঘাম, কপালে বিন্দু বিন্দু ঘাম। হাতের উল্টো পাশ দিয়ে মুছে নিয়ে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেলল। অরিত্রা নিজেকে সামনে রিক্সা থেকে নেমে পড়ে, ওয়াসিনাথকে হাত ধরে নামায়। তৌফিক তীক্ষ্ণ চোখে সব দেখে, কিন্তু টু শব্দটিও করে না। ওয়াসিনাথের দিকে তাকিয়ে ছোট্ট করে অরিত্রাণ বলল, ভয়ের কিছু নেই, মনের কথা বাবাকে বলে দিও। ওয়াসিনাথের কাঁদো কাঁদো অবস্থা, অরিত্রাণের গলার ভরসার সুর। বলল, আরে ভয় কিসের পরিজা? কানের একটু কাছে এসে বলল, তোমার বাবা তোমাকে সত্যি খুব ভালোবাসে। হিটলার তো আমার জন্য। আর বড় কথা, প্রেম করলে ধরা পড়তেই হয়। সো কুল, যাও। ওয়াসিনাথের ইচ্ছে করছে এই সময়টাকে পিছিয়ে দিতে। বাবাকে এসে নিজেই বলতো, কিন্তু এভাবে দেখাটা একদম উচিত হয়নি। নিজের চোখে এভাবে দেখার চেয়ে তার মুখে শোনাটা বেটার হতো। কিন্তু এখন কি হবে? বাবা যে খুব রাগ করবে। ওয়াসিনাথ চুরির প্যাকেট নিল না, রিকশায় রেখে দিল। এখন তো আর এগুলো দিকে মনই নেই। নিজের হাত কচলাতে কচলাতে ওয়াসিনাথ তৌফিকের দিকে যায়, সামনে দাঁড়ায়। তার হাত পা কাঁপছে, অরিত্রাণের বুক আরও বেশি কাঁপছে। সে ভাবছে চটটর যদি দেয়। অরিত্রাণ এগিয়ে যায়, যদি চর দেয় সেই ভয়ে। ওয়াসিনাথ কাঁপছে ভূমিকম্পের মতো। তৌফিক সাহেব মেয়ের হাতটা আলতো করে ধরে বলে, এত রাতে ছেলেদের সাথে ঘোরাঘুরি আমি পছন্দ করি না, জানো তো। ওয়াসিনাথ চমকালো। অরিত্রাণ খানিকটা চমকেছে। তৌফিক সাহেবের গলা স্বাভাবিক। অরিত্রাণ চোখ ছোট করে তাকায়। তৌফিক সাহেব অরিত্রাণের দিকে তাকিয়ে সহজ গলায় বলে, আমি বিয়ের আগে এভাবে ঘোরাঘুরিকে ভালো চোখে দেখি না, বিশেষ করে বাবা হিসেবে তো একদমই না। নিজের মেয়েকে তেমন কিছু শিক্ষা দিয়েছি বলে আমার মনে হয় না। বিয়ে করে যত ইচ্ছা ঘুরতে পারো, এখন সামনে থেকে যাও। এত স্বাভাবিক কণ্ঠ শুনে ওয়াসিনাথের চাইতেও অরিত্রাণ বেশি চমকালো। এত সহজ গেলা কেন? এত দ্রুত মেনেও নিল? অদ্ভুত তো, ভারী অবাক করা ব্যাপার। আসল কাহিনীটা ধরতে পারলো না অরিত্রাণ। কি হলো তাও বুঝতে পারলো না। তৌফিক সাহেব সামনে থেকে মেয়েকে হাত ধরে নিয়ে যাচ্ছে, অরিত্রাণ তাকিয়ে আছে সেদিকে। ওয়াসিনাথ মাঝে একবার উকি দেওয়ার মতো করে তাকালো, তারপর হোঁচট খেয়ে নিজেকে সামনে নিয়ে সোজা হয়ে হাঁটা শুরু করে। যত দূর দেখা যায় তাকিয়ে থাকে অরিত্রাণ। রিক্সাওয়ালা বিরক্ত গলায় বলল, ভাই যাইবেন না? অরিত্রাণ মনোযোগী খুব। রিক্সা চালকের কথা কানে গেল না। রিক্সা চালক অধৈর্য গলায় বলল, আপনি কি যাইবেন ও ভাই? হুহ, আমাকে বলছেন? হকচকিয়ে বলল অরিত্রাণ। হ ভাই, আপনারাই কইছি যাইবেন না নাকি? এইটা আপনার বাড়ি? বাড়ি এইটা হলে ভাড়া মিটাই দেন, আমি যাবো। এটা আমার বাড়ি না, ভাগ্যে থাকলে শ্বশুর বাড়ি হবে। আপনি চলেন। রিক্সায় উঠে বসতে বসতেই বলল অরিত্রাণ। আবার পেছন ফিরে তাকায়। বাড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। ভাবে সত্যি কি উনি মেনে নিয়েছে, নাকি নতুন কিছু হতে চলেছে। অরিত্রাণ মনে মনেই বলে, যত যাই হোক পরিজা আমার হলেই হবে, শুধু আমার। বাড়িটা সুন্দর, দারুণ দেখতে। সামনে বিশাল জায়গা জুড়ে মাঠ। ওয়াসিনাথ এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। একটু আগেই এসেছে তারা। রিমির বিয়ের জন্য এই কমিউনিটি সেন্টার 2 দিনের জন্য বুক করা হয়েছে। রিমির সাথে রিমনেরও অনুষ্ঠান এখানে হবে।
গায়ে হলুদ এখানে হবে, বিয়েও। বিয়ের আগে রিমন নিজের বাড়ি চলে যাবে। রিমনের চাচা চাচি এসেছে, সাথে কিছু আত্মীয়। অরিত্রাণ পাশ কাটিয়ে যাওয়ার সময় ওয়াসিনাথকে দেখে, দাঁড়িয়ে পড়ে কিছু সময় চুপ থাকে, তারপর রেগে বলে, কয়বার কল করেছিলাম, ফোন কই থাকে তোমার? ওয়াসিনাথ বেশ মনোযোগ দিয়ে সব দেখছিল। অরিত্রাণের কথায় চমকায়, পিছন ফিরে তাকায়। অরিত্রাণের গায়ে সাদা পাঞ্জাবি, কালো ট্রাউজার। ওয়াসিনাথ পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নেয়, তারপর বলে, কয়বার আর কল করেছেন? 100 বার তো আর করেনি। এমন চেঁচিয়ে বলার কিছু হয়েছে কি? 100 বার না, 230 বার কল করেছি। বলতে গেলে সারা রাত কল করেছি। আপনি কোথায় ছিলেন ম্যাডাম? এই তোমাকে তোমার হিটলার বাবা বাসায় নিয়ে মারধর করেনি তো? এই মেরেছে কি? অরিত্রাণের উত্তেজিত গলা। ওয়াসিনাথ হেসে বলে,